শুভেচ্ছা, স্বাগত দুপুরের মাছরাঙা সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারহানা পারভিন। শুরুতে জানিয়ে দিচ্ছি গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। আইনি ভিত্তি ছাড়া জুলাই সনদ গণপ্রতারণা, জাতিসংঘে প্রহসন বললেন নাহিদ ইসলাম। সনদে সই না করা বড় কোনো ইস্যু নয়, মন্তব্য বিএনপি নেতার। প্রবেশ ফি বাড়ানোর প্রতিবাদে প্রাইম মুভার মালিকদের আন্দোলনে অচল চট্টগ্রাম বন্দর, ধর্মঘটে আন্তঃজেলা পণ্য পরিবহন মালিক সমিতি। সপ্তম দিনের আন্দোলনে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা কেন্দ্রীয় শহীদ মিনারে গতকাল থেকে চলছে আমরণ অনশন, দুপুরে কালো পতাকা মিছিল। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। আইনি ভিত্তি এবং বাস্তবায়নের ধারণা অস্পষ্ট থাকায় জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানে যায়নি এনসিপি জানিয়ে এর আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আইনি ভিত্তি ছাড়া জুলাই সনদ গণপ্রতারণা, জাতিসংঘে প্রহসন। দুপুরে রাজধানীর বাংলা মোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সংগঠনের সদস্য সচিব আক্তার হোসেন বলেছেন, জুলাই সনদকে একটি যথাযথ আইনি ভিত্তি দিতে কমিশনের সঙ্গে আলোচনা করবেন তারা এবং এসব নিয়ে নিশ্চিত হলে সনদে স্বাক্ষর করবেন। কোনো অবস্থাতেই জুলাই সনদকে জুলাই ঘোষণাপত্রের মতো আইনি ভিত্তিহীন রাজনৈতিক সমঝোতার দলিলে পরিণত করা যাবে না। এ সময় সংসদ ভবন এলাকায় গতকাল জুলাই আহত যোদ্ধাদের ওপর হামলার প্রতিবাদ এবং নিন্দা জানিয়েছে দলটি। জুলাই যোদ্ধা নামে আওয়ামী ফ্যাসিস্টরা গতকাল সংসদ ভবন এলাকায় বিশৃঙ্খলা করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সকালে রাজধানীতে মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন। সালাউদ্দিন বলেন, গতকাল জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের আগে যারা বিশৃঙ্খলা করেছে তারা শিক্ষার্থী নামধারী সন্ত্রাসী। এনসিপি সহ কয়েকটি রাজনৈতিক দল সনদে স্বাক্ষর না করলেও আগামী নির্বাচনে তা কোনো প্রভাব ফেলবে না। স্বাক্ষর না করা বড় কোনো ইস্যু নয় বলে মন্তব্য করে তিনি বলেন, স্বাক্ষরের সুযোগ উন্মুক্ত রয়েছে। যে সমস্ত বিশৃঙ্খলা হয়েছে আমরা খোঁজ নিয়েছি, এটা তদন্তনাধীন আছে। দেখা গেছে এখানে জুলাই যোদ্ধাদের নামে কিছু সংখ্যক ছাত্র নামধারী, সেটা ইন্টারভিউতে আমি দেখেছি, কিছু সংখ্যক উচ্ছৃঙ্খল লোক ঢুকেছে। সেটা ফ্যাসিস্ট সরকারের ফ্যাসিস্ট বাহিনী বলে আমি মনে করি। এবং আওয়ামী ফ্যাসিস্ট বাহিনী যে এখনও সমস্ত জায়গায় এই বিভিন্ন ফাঁকফোঁক করে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে, সেটা গতকালকেও দৃশ্যমান হয়েছে। জুলাই সনদ স্বাক্ষরের মতো আগামী জাতীয় নির্বাচনেও সব রাজনৈতিক দলকে একসঙ্গে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে রাজধানীর পানি ভবনে এক সম্মেলনে তিনি আরও বলেন, নির্বাচনকে গ্রহণযোগ্য করতে সবার অংশগ্রহণ জরুরি। জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের আগে গতকালের অপ্রত্যাশিত ঘটনা দেশের গণতন্ত্রের জন্য সহায়ক নয় বলেও সতর্ক করেন তিনি। রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল আচরণ জরুরি মন্তব্য করে তিনি বলেন, আওয়ামী লীগ দেশে যে নাজুক অবস্থায় তৈরি করেছে তা রাতারাতি পরিবর্তন হবে না। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সংসদীয় গণতন্ত্র ব্যবস্থায় দেশের সমস্যার সমাধান করতে হবে। রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানাবো যে আসুন আমরা সবাই যেভাবে ছোটখাটো আমাদের ভিন্নতা দূরত্ব আছে সেকে দূর করে যেভাবে আমরা আপনার সনদ স্বাক্ষর করতে পেরেছি, আসুন আগামী নির্বাচন আমরা সেইভাবে আমাদের দূরত্বকে দূর করে আমরা আমাদের নির্বাচনটাকে একটা সত্যিকার অর্থেই একটা অর্থপূর্ণ নির্বাচনে পরিণত করি। অর্থাৎ একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হোক, সকলের কাছে গ্রহণযোগ্য নির্বাচন হোক এবং সেই নির্বাচনের মধ্যে দিয়ে যারা নির্বাচিত হবেন তারা আমাদের পার্লামেন্টটাকে সত্যিকার অর্থে প্রাণবন্ত করে গড়ে তুলবেন। জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের আগে সংঘর্ষের ঘটনাকে অনাকাঙ্ক্ষিত মন্তব্য করেছেন স্থানীয় সরকার যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বলেন, ওই ঘটনা কারা ঘটিয়েছে তা খতিয়ে দেখছে সরকার।
দুপুরে রাজধানী ওসমানী স্মৃতি মিলনায়তনে 2013 সালের মে মাসে হেফাজতে ইসলামের মহাসমাবেশে এবং 2021 মার্চে মোদি বিরোধী বিক্ষোভে শাহাদাত বরণকারী পরিবারের মধ্যে চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। শাপলা চত্বরের ওই সমাবেশকে ঐতিহাসিক উল্লেখ করে তিনি বলেন, বিগত সরকার ওই হত্যাকাণ্ডের ঘটনা গোপন রাখতে চেয়েছিল। ওই ঘটনায় নিহতদের স্মরণে শাপলা চত্বরে স্মৃতিফলক করার ঘোষণা দেন তিনি। জানান, 24-এর গণ আন্দোলনে শহীদদেরও সমাধি সংরক্ষণের উদ্যোগ নিয়েছে সরকার। আমরা সেই প্রোগ্রামে গিয়েছিলাম এবং সেখানে শহীদ পরিবারের সদস্য এবং হাউসদের পাশে বসেই মানে প্রোগ্রামে অংশগ্রহণ করেছিলাম। তো যেটা হয়েছে সেটা অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং সেখানে হামলার সাথে কারা জড়িত ছিল সেটাও আমরা দেখছি, কথা বলছি। যেহেতু স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে কথা বলছি এই বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ে আলোচনা শেষে হয়তো কিছু জানানো যাবে। বিভিন্ন দলের সঙ্গে দফায় দফায় আলোচনা এবং তর্ক বিতর্কের পর স্বাক্ষরিত জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন না হলে দেশ পিছিয়ে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। গণতন্ত্র সুরক্ষায় জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে সকালে এফডিসিতে ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতার প্রধান অতিথির বক্তব্যে অ্যাটর্নি জেনারেল বলেন, এ সনদ একটি রাজনৈতিক বন্দোবস্ত যা অতীতের যে কোনো সময়ের চেয়ে স্বচ্ছ এবং গণতান্ত্রিক উত্তরণের মাইলফলক। সনদ বানচালের চেষ্টা করলে পিছিয়ে পড়বে দেশ। ডিবেট ফর ডেমোক্রেসি এর বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে। এতে মেরিটাইম ইউনিভার্সিটিকে হারিয়ে বিজয়ী হয় প্রেসিডেন্সি ইউনিভার্সিটি। যারা গণহত্যা চালিয়েছেন, যারা খুন করেছেন, যারা আহত করেছেন, পঙ্গু করেছেন, তাদের ন্যারেটিভ যেটা, সেই ন্যারেটিভ গ্রহণ করে জুলাই সনদকে যদি আমরা বানচাল করতে চাই তাহলে বাংলাদেশ পিছিয়ে পড়বে। প্রবেশ ফি বাড়ানোর প্রতিবাদে প্রাইম মুভার ট্রেলার মালিকদের কর্মবিরতির কারণে বন্ধ হয়ে গেছে চট্টগ্রাম বন্দরে কন্টেইনার পরিবহন। এদিকে একই প্রতিবাদে আন্তঃজেলা পণ্য পরিবহন ট্রাক এবং কাভার্ড ভ্যান মালিক সমিতিও আজ থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিয়েছে। প্রাইম মুভার মালিকদের কর্মবিরতির কারণে গতকাল সকাল 8টা পর্যন্ত 24 ঘন্টায় আমদানিকারকরা মাত্র 8টি কন্টেইনার নিতে পেরেছেন, যেখানে সাধারণ সময়ে দিনে 600 থেকে 900 কন্টেইনার সরবরাহ হয়। এদিকে আন্তঃজেলা পণ্য পরিবহন ট্রাক এবং কাভার্ড ভ্যান মালিক সমিতি একই প্রতিবাদে আজ সকাল 6টা থেকে অনির্দিষ্টকালে ধর্মঘটের ডাক দিয়েছে। তারা জানিয়েছে, পরিবহন মালিকরা এত বেশি হারে প্রবেশ ফি দেবেন না। বন্দর কর্তৃপক্ষ তাদের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই এই ফি নির্ধারণ করেছে। কর্তৃপক্ষ যদি আগের হার পুনর্বহাল না করে তাহলে তারা বন্দরে যানবাহন না চালানোর হুঁশিয়ারি দিয়েছেন। গতকালকে কিছু এক্সপোর্টের গাড়ি আমরা ইমার্জেন্সি বেসিসে আমাদের সিকিউরিটি ডাইরেক্টরের রিকোয়েস্টে এবং বিভিন্ন ডিপো প্রতিষ্ঠানের রিকোয়েস্টে, বিজিএমই বিকেএমই এর রিকোয়েস্টে আমরা এক্সপোর্টের গাড়িগুলো বন্দরে ঢুকছে চলছে। আজকে যেহেতু পুরো ডিপার্টমেন্ট অর্থাৎ পণ্য পরিবহন বন্ধ, সেক্ষেত্রে তো সবাই ইনভলভ হয়ে গেছে, সেখানে আর আমার একার নাই, এটা সবাই সম্মিলিত হয়ে যাওয়াতে আজকে সব গাড়ি বন্ধ হয়ে গেছে। 3 দফা দাবিতে রাজধানী কেন্দ্রীয় শহীদ মিনারে গতকাল থেকে আমরণ অনশন করছেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। দুপুরে একই দাবিতে কালো পতাকা মিছিলও করেন আন্দোলনকারী শিক্ষক কর্মচারীরা। শহীদ মিনার প্রাঙ্গণে অনশনরত আন্দোলনকারীরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মস্থলে ফিরবেন না। দাবি আদায় না হলে রবিবার দুপুরে পালন করবেন মার্চ টু যমুনা কর্মসূচি। এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের ব্যানারে গত 12ই অক্টোবর থেকে শিক্ষক কর্মচারীরা জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেন। তবে পুলিশ বাধা দিলে ওই দিন দুপুর থেকে তারা কেন্দ্রীয় শহীদ মিনারে এসে অবস্থান নেন। শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠক ব্যর্থ হলে তারা গতকাল দুপুর থেকে আমরণ অনশন কর্মসূচির ডাক দেন। আমাদের এই কর্মসূচির সাথে সরকারকে বেকায়দায় ফেলা, বিশৃঙ্খল পরিবেশ তৈরি করা, এর ভিন্ন মাত্র কোনো সম্পর্ক নাই। শিক্ষকরা দুর্নীতি করে না, দুর্নীতি করে আমলারা, দুর্নীতি করে আপনার সরকারের সাথে যারা রয়েছে তারা। সুতরাং এই শিক্ষকদেরকে আর এক মুহূর্তের জন্য কষ্ট দিবেন না। আজকের মধ্যেই তাদের দাবি আপনাদেরকে মানতে হবে।
দর্শক, এ নিয়ে বিস্তারিত জানাতে শহীদ মিনার থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সিনিয়র রিপোর্টার মাহমুদুল হাসান। মাহমুদ, এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের আন্দোলন নিয়ে বিস্তারিত কি তথ্য আছে আপনার কাছে? ফারহানা, এখানে কিন্তু তারা গত এক সপ্তাহ ধরে এখানে তাদের বাড়ি ভাড়া সহ যে উৎসব ভাতা সব কিছু নিয়ে তারা এখানে আন্দোলন করছেন এবং আমরণ অনশনেও তারা গিয়েছেন এখন পর্যন্ত, এবং নানা কর্মসূচি তারা এই কেন্দ্রীয় শহীদ মিনার থেকে দিচ্ছেন। বিশেষ করে আজকে তারা কালো পতাকা মিছিল করেছেন। এখানে আপনি দেখবেন যে একজন এরই মধ্যে চুল কেটে এটা আসলে প্রতিবাদ করছেন। নানা ধরনের নানা মানুষ এখানে, নানা শিক্ষকের নানা বিভিন্ন জেলা থেকে উপস্থিত হয়েছেন এবং তারা নানা ধরনের প্রতিবাদ কর্মসূচি পালন করছেন। কেউ স্লোগান দিচ্ছেন সরকারের বিরুদ্ধে, কেউ বলছেন যে তাদের দাবিটা বাস্তবায়নের জন্য যা যা করতে হয় তাদের করতে হবে। কেউ কেউ আবার তাদের পরিবারের সদস্যদের, সন্তানদের নিয়ে এসেছেন এবং তাদেরকেও অনশনে রাখতে বাধ্য করছেন। এমনও কিন্তু আমরা দু একজনের সঙ্গে কথা বলেছি এবং তারা বলছেন যে আমরা তাদের সন্তানকেও এখানে তাদেরকে অনশনের কর্মসূচি হিসেবে তারা রেখেছেন। তবে এখন পর্যন্ত আমরা যে কেন্দ্রীয়ভাবে নেতৃত্ব দিচ্ছেন তার সঙ্গে আজিজের সঙ্গে আমরা কথা বলেছি। তিনি বলেছেন যতক্ষণ পর্যন্ত তাদের এই তিনটি দাবি প্রজ্ঞাপন আকারে প্রকাশ না করবে সরকার, ততক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন চলবে এবং যতক্ষণ পর্যন্ত এই দাবি বাস্তবায়ন না হবে ততক্ষণ পর্যন্ত তারা এই কেন্দ্রীয় শহীদ মিনার অথবা নানা কর্মসূচি, যেমন আগামীকাল আছে যমুনা অভিমুখে মার্চ, সেটা তারা কর্মসূচি পালন করবেন বলে আমাদেরকে এখন পর্যন্ত জানিয়েছেন। ফারহানা, ধন্যবাদ আপনাকে। দর্শক, এমপিওভুক্ত বেসরকারি শিক্ষকদের আন্দোলন সম্পর্কে জানালেন সহকর্মী মাহমুদুল হাসান। যাত্রা শুরু করল স্কয়ার টয়লেট্রিজের জনপ্রিয় ব্র্যান্ড সুপারমম ডায়াপারের সুপার প্যান্ট। সকালে রূপগঞ্জের রূপসীতে স্কয়ার টয়লেট্রিজের প্ল্যান্টে এই পণ্যের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন স্কয়ার গ্রুপের চেয়ারম্যান স্যামুয়েল এস চৌধুরী, স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী, স্কয়ার টয়লেট্রিজের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী, স্কয়ার গ্রুপের অন্যতম পরিচালক এরিক এস চৌধুরী সহ গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা। কর্তৃপক্ষ জানান, শিশুদের ত্বকের সুরক্ষার বিষয়টিকে প্রাধান্য দিয়ে পণ্যটি তৈরি করা হয়েছে। সর্বোচ্চ সতর্কতায় র্যাশ মোকাবেলায় ব্যবহার করা হয়েছে অ্যালোভেরা জেল। 6 কেজি থেকে 25 কেজি ওজনের শিশুদের জন্য বাজারে ছাড়া হচ্ছে এই ডায়াপার প্যান্ট। আমাদের ফাউন্ডার চেয়ারম্যান তিনি সবসময় বলতেন যে সবসময় সব ভালো কোয়ালিটির মানুষকে দেওয়ার চেষ্টা করত, তারা কখনো মুখ ফিরাবেন। আসলে আমার বাংলাদেশের যারা আছে আমাদের ভাই বোনেরা এবং দেশের বাইরে, তারা কিন্তু আমাদের একমাত্র কারণ যে আমরা কোয়ালিটিতে আমরা কখনো কম্প্রোমাইজ করি। আজকে আপনারা দেখলেন যে ডাইপারের যে লঞ্চিং হলো, কত স্তর দিয়ে তারপরে আমরা এটাকে ফাইনালি প্যাকেজিং করে আপনাদের সামনে দিই। স্কয়ার কিন্তু মানুষের আস্থা এবং বিশ্বাসের উপরে ভিত্তি করে কিন্তু এত দূরে গিয়ে এসেছে। এবং আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে, যখনই কোনো ভালো কথার থেকে যখন কোনো অভিযোগ থাকে, কারণ একটা প্রোডাক্টের মধ্যে কিছু নিশ্চয়ই থাকতে পারে, কিছু কমপ্লেন থাকতে পারে, এটি যেন আপনারা দয়া করে আমাদের কাছে পৌঁছে দিবেন, সো দ্যাট এটা আমরা অ্যাড্রেস করতে পারি। আপনারাই আমাদের মূল শক্তি। বাংলাদেশের এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত প্রত্যেকটা মায়ের কাছে এটা যেন পৌঁছে। আপনারা ভালো থাকবেন, আপনাদের সবাইকে ধন্যবাদ। কর্পোরেট কোম্পানির আধিপত্য বন্ধ সহ 7 দফা দাবি জানিয়েছে বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন, যা পূরণ না হলে 1 নভেম্বর থেকে সারা দেশে ডিম ও মুরগি উৎপাদন বন্ধের ঘোষণা দিয়েছে সংগঠনটি। সকালে রাজধানীতে এক সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরা হয়। এ সময় কর্পোরেট সিন্ডিকেট ভেঙে সরকারকে যৌক্তিক পর্যায়ে পোল্ট্রি ফিড, ডিম, মুরগির বাচ্চা এবং ওষুধের দর নির্ধারণের দাবি জানায় পোল্ট্রি অ্যাসোসিয়েশন। সেই সঙ্গে ক্ষতিগ্রস্ত খামারিদের প্রণোদনা এবং জামানতবিহীন ঋণ প্রদান এবং উৎপাদন খরচ অনুযায়ী 10% মুনাফা যোগ করে ডিম মুরগির দাম নির্ধারণের দাবি জানানো হয়। সংগঠনটির অভিযোগ, আন্তর্জাতিক বাজারে ফিডের দাম কম থাকলেও দেশের বাজারে প্রতি কেজিতে 3 থেকে 4 টাকা বাড়ানোর পায়তারা করছে কর্পোরেট প্রতিষ্ঠানগুলো। এ বিষয়ে সরকারের নজরদারি বাড়ানোর আহ্বান জানানো হয়।
আগামী 1 নভেম্বরের ভিতরে আমাদের 7 দফা দাবি বাস্তবায়ন করতে হবে। আমরা আবারও বলে নিচ্ছি, আমরা সরকারকে বিভ্রান্ত করছি না, আমরা সরকারের কাছে আমাদের অধিকার চাচ্ছি। আমরা দেশের 18 কোটি মানুষের প্রোটিনের চাহিদা পূরণ করে থাকি, তবুও কেন আমরা অবহেলিত? বাণিজ্যিক ভিত্তিতে অপ্রচলিত ফসল মাল্টা চাষ করে ভাগ্য খুলেছে পাবনার অনেক কৃষকের। বিদেশি এ ফলের আবাদ দ্রুত বিস্তারের কারণে মাল্টার ব্যাপক বাণিজ্যিক সম্ভাবনা দেখছেন স্থানীয় কৃষি বিভাগ। মাল্টা চাষে প্রতি বিঘা জমিতে বছরে আয় হচ্ছে 1 থেকে 1.5 লাখ টাকা। রাতুল ইসলাম সুমনের ক্যামেরায় উৎপল মির্জার রিপোর্ট। পাবনার পদ্মা নদীর দুর্গম চর তারাপুর ইউনিয়নের বাহিরচর। অল্প পুঁজিতে লাভ বেশি হয় এ গ্রামের প্রায় 20 বিঘা জমিতে গড়ে তোলা হয়েছে মাল্টার বাগান। অথচ কয়েক বছর আগেও এসব জমিতে আবাদ হতো পেয়ারা, কলা, পেঁয়াজ সহ নানা প্রচলিত ফসল। এ চরে প্রথম মাল্টার আবাদ করেন কৃষক তুহিন বিশ্বাস। করোনাকালে পেয়ারা ও কলা আবাদে লোকসানের পর 2021 সালে কৃষি বিভাগের পরামর্শে চুয়াডাঙ্গা থেকে চারা সংগ্রহ করে 12 বিঘা জমিতে করেন মাল্টার আবাদ, যেখান থেকে এখন বছরে আয় 12 থেকে 15 লাখ টাকা। 12 মাসে এক বছরে ধরেন 10-12 লাখ টাকা খরচ হয়, 25-30 লক্ষ টাকা বেশি। এটাই বেনিফিট। ফল এখন আল্লাহর হাতের, যত বেশি দিবি তত বেশি। গত বছরের চাইতে এবার বেশি হয়েছে। ব্যতিক্রমী এই ফলের বাগান দেখে আগ্রহী হচ্ছেন চরের অনেকেই। বাড়ছে মাল্টার আবাদ। এই মালটা অনেক কম দাম। এই বাগান করি অনেক উন্নত মান করতে, আমরা এটাই করার প্রোগ্রাম করতেছি। বিদেশি মাল্টার চেয়ে দেশি মাল্টার দাম অপেক্ষাকৃত কম হয়, বাজারে চাহিদা ব্যাপক, কর্মসংস্থান হয়েছে অনেকের। 4 জন ওয়ার্কার আছে, হয়তো আর 15 দিন পর ওয়ার্কার আরো 4-5 জন বৃদ্ধি হবে। পেয়ারার বাগান নষ্ট হয়ে যাওয়ার পরে হেনে এই মালটার বাগান আশ করে মালিক একটু উন্নত, এখন আমাদের বেতন 600 টাকা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, বেশি লাভ এবং বাণিজ্যিক চাহিদা বাড়ায় পাবনায় দ্রুত জনপ্রিয় হচ্ছে মাল্টার আবাদ। এই চরাঞ্চলে মাল্টা চাষ দিন দিন জনপ্রিয়তা লাভ করছে এবং বাড়ি মাল্টা যেটা মিষ্টতা বেশি এবং ভোক্তা পর্যায়ে এর ব্যাপক চাহিদা রয়েছে। সেপ্টেম্বর মাসে হারভেস্ট করলে এর মিষ্টতা থাকবে, ওজন বেশি হবে, কৃষকরা লাভবান হবে। বর্তমানে জেলায় প্রায় 130 বিঘা জমিতে হচ্ছে ফসলটির চাষাবাদ। উৎপল মির্জা, মাছরাঙা সংবাদ, পাবনা। চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল সিইপিজেড এলাকায় কারখানা ভবনে আগুন লাগার ঘটনায় 2টি তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস ও ইপিজেড কর্তৃপক্ষ। ওই ভবনের 7 তলা গুদামে দাহ্য পদার্থ থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়। গত বৃহস্পতিবার দুপুর 2টার দিকে আগুন লাগার পর গতকাল সকাল 7:30টার দিকে তা নিয়ন্ত্রণে আসে। আগুনের তেজ এতই তীব্র ছিল যে ভবনটির কয়েকটি স্থানে ছাদ ধসে পড়ে, ফেটে গেছে দেয়ালও। পুরো কাঠামো একেবারে দুর্বল হয়ে পড়ায় 7 তলা ভবনটি অতি ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। ফায়ার সার্ভিস জানিয়েছে, ভবনটির অগ্নি নিরাপত্তা সনদ নেই। এতে অ্যাডামস ক্যাপস অ্যান্ড টেক্সটাইল এবং জিহং মেডিকেল কোম্পানির কারখানা এবং গুদাম ছিল। 2টি কারখানার গুদামই 7 তলায় ছিল। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা গ্রুপের চিনি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতরাতে উপজেলার ঝাউচর এলাকায় এ ঘটনা ঘটে। সোনারগাঁ ফায়ার সার্ভিস এবং মেঘনা গ্রুপের 8টি ইউনিট 1.5 ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে, তবে হতাহত এবং ক্ষতির পরিমাণ জানা সম্ভব হয়নি। স্থানীয়রা জানান, উপজেলার পিরোজপুর ইউনিয়নের ঝাউচর এলাকায় মেঘনা গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান ফ্রেশ চিনির কারখানায় হঠাৎ বিকট শব্দে আগুন ধরে যায়। এ সময় আগুন বিভিন্ন সাইলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সোনারগাঁ ফায়ার সার্ভিসের 3টি ইউনিট এবং মেঘনা গ্রুপের নিজস্ব 5টি ইউনিট আগুন নেভানোর চেষ্টা করে। মরমী সাধক, কবি ও মানবতাবাদী দার্শনিক ফকির লালন শাহের 135তম তিরোধান দিবসে কুষ্টিয়ার কুমারখালীর ছেউরিয়ায় আখড়ায় চলছে স্মরণ উৎসব। এবারই প্রথম জাতীয় পর্যায়ে অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে। লালন স্মরণ উৎসবের 2য় দিন আজ সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং জেলা প্রশাসনের সহযোগিতায় এবারের স্মরণ উৎসবের আয়োজন করেছেন আয়োজকরা। স্মরণ উৎসব ঘিরে বাউল, ভক্ত, সাধুদের পদচারণায় মুখর হয়ে উঠেছে আখড়া প্রাঙ্গণ।
অনুষ্ঠানমালা চলবে রোববার মধ্যরাত পর্যন্ত। এদিকে তিরোধান দিবসকে কেন্দ্র করে সপ্তাহখানেক আগে থেকে হাজারো লালন ভক্ত অনুসারী ছেউরিয়ার আখড়া বাড়িতে ভিড় জমিয়েছে। এই উৎসবকে নির্বিঘ্ন করতে সিসি ক্যামেরা, ওয়াচ টাওয়ার সহ কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন। শুক্রবার ৪৮ ঘন্টা যুদ্ধবিরতির পর এর সময় বাড়াতে রাজি হয়েছে পাকিস্তান এবং আফগানিস্তান। দুই দেশের মধ্যে শান্তি আলোচনার জন্য কাতারের দেয়া মধ্যস্থতার প্রস্তাবে দোহায় বৈঠকের প্রস্তুতি চলছে। আজ এই বৈঠক অনুষ্ঠিত হতে পারে। দোহা আলোচনা থেকে কোনো সিদ্ধান্ত না আসা পর্যন্ত যুদ্ধবিরতি বহাল রাখতে রাজি হয়েছে দুই পক্ষ। এদিকে আফগানিস্তানের সীমান্তের কাছে পাকতিকা প্রদেশে শুক্রবার এক হামলায় ৭ জন নিহত হন। আহত হয়েছেন আরও ১৩ জন। নিহতদের মধ্যে দেশটির ৩ ক্রিকেটার ছিল বলে জানায় আফগানিস্তান ক্রিকেট বোর্ড। দুপুরের সংবাদ শেষ করছি, যাবার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। আইনি ভিত্তি ছাড়া জুলাই সনদ গণপ্রতারণা, জাতিসংঘে প্রহসন বললেন নাহিদ ইসলাম। সনদে সই না করা বড় কোনো ইস্যু নয়, মন্তব্য বিএনপির নেতার। প্রবেশ ফি বাড়ানোর প্রতিবাদে প্রাইম মুভার মালিকদের আন্দোলনে অচল চট্টগ্রাম বন্দর, ধর্মঘটে আন্তঃজেলা পরিবহন মালিক সমিতি। সপ্তম দিনের আন্দোলনে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা কেন্দ্রীয় শহীদ মিনারে গতকাল থেকে চলছে আমরণ অনশন, দুপুরে কালো পতাকা মিছিল। এ ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে, ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন এবং অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ বিকেল ৫টায় দেখার আমন্ত্রণ রইল।